ডলার নামের এলাকা আছে। তার আমরা যেহেতু এই এলাকায় বড় হয়েছি ছোটকাল থেকে, সেই হিসেবে চিনি। সে আমি কখনো খারাপ কিছু দেখি নাই। সে বিয়ে টিয়ে করছে, তার বউ বাচ্চা আছে, তারও একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। অবশেষে পাওয়া গেল রামিসার কাণ্ডে প্রধান মাস্টার মাইন্ড ডলারের পরিচয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ডলারের বাড়ি পল্লবী এলাকায়। যে বাসায় রামিসার উপর এমন কাণ্ড ঘটে তার কয়েকটি বাড়ি পরেই থাকেন ডলার। স্থানীয় রামিসা ইস্যুতে এবার নতুন মুখ। খোঁজ মিলল আসামি সোহেলের মুখে উঠে আসা ডলারের কয়েক ভবন পরে ছিল তার আবাস, নেশার সুবাদে ছিল যাতায়াত করেছে। সে চিন্তা করেছে যে সে কিভাবে এই বিচার প্রক্রিয়া অনেক লম্বা করা যায় এবং দীর্ঘদিন জেল হাজতে থাকতে পারে, কারণ আবার বাংলাদেশে তো এক্সট্রা ফাইলের পর ফাইল পড়ে থাকার ব্যবস্থা আছেই। ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে ওনার উকিল হয়তো ওনাকে এই বুদ্ধিটা শিখাই দিছে যে আরো একজনের নাম সম্পৃক্ত করো, যেটা সাংবাদিকদের সামনে চিল্লায় বলো। অনেকে আবার বলতেছে যে এখানে কারাগারে যাদের সাথে ছিল সেখানে তো কুবুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, তারা তাদেরকে এভাবে ডলার নামের একজন ব্যক্তির কথা উল্লেখ করতে বলেছে যাতে এই বিচারিক প্রক্রিয়াটা অনেকটা দীর্ঘ সময় লেগে যায়। এখানে আরও একটা বিষয় উঠে এসেছে, ডিএনএ টেস্টের রিপোর্টে আসলে কি আছে। সোহেল আজকে চিল্লায় বলতেছিল যে আমার কোনো ডিএনএ টেস্টের জন্য কোনো নমুনা নেয় নাই। একদিনেই শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আজ প্রথম দিনই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা, মা ও বোন সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এতে 2 আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার শিশু রামিসা হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামিদের সর্বোচ্চ ডলার নামে আছে আমাদের এবার খোঁজ মিলল রামিসা ইস্যুতে জড়িত থাকার অভিযোগ ওঠা ডলারের। জানা গেল ডলারের পরিচয়। রাজধানীর পল্লবীর 8 বছরের শিশু রামিসা ইস্যুতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে বারবার ডলার নামের এক ব্যক্তির কথা বলার পর তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এ পর্যন্ত তদন্ত, সাক্ষ্য প্রমাণ কিংবা ডিজিটাল তথ্য বিশ্লেষণে ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা গেছে ডলারের বাড়ি পল্লবী এলাকাতেই। যে ভাড়া বাসায় শিশু রামিসার উপর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সেই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তার বসবাস। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ডলার মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। একই এলাকায় রিকশার গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেন আসামি সোহেল রানা। সেই সূত্রে তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল এবং গ্যারেজে ডলারের নিয়মিত যাতায়াত ছিল। স্থানীয় বাসিন্দারা আরো জানান, ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তাদের পরিবার অবস্থা সম্পন্ন। তাদের একটি বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতেই তিনি অটোরিকশা চালান। 5 ভাই ও 2 বোনের মধ্যে ডলার সবার ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় 19 বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। তিনি নিজের মতো চলাফেরা করেন এবং মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সদস্যরাও তাকে এড়িয়ে চলেন। তবে রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। নাফিসা নুয়াল, টাইমস টুডে। লোকজনের ভাষ্য, ডলার পেশায় অটোরিকশা চালক ও একজন একই এলাকায় রিকশা গ্যারেজের মেকানিক হিসেবে কাজ করত সোহেল রানা। সেই সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। ডলারের আর্থিক অবস্থা ভালো না হলেও তাদের পরিবারের অবস্থা বেশ ভালো। তাদের বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতে অটোরিকশা চালান ডলার। 5 ভাই ও 2 বোনের মধ্যে ডলার সবচেয়ে ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে বলেছেন, 19 বছর ধরে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ডলারের। নিজের মতো চলাফেরা করেন তিনি। মাদক হওয়ায় পরিবারের সদস্যরাও তাকে এড়িয়ে চলেন। রামিসা কাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আহ্বান করেছে ডলারের পরিবারের সদস্যরা। সোমবার মামলার আসামি সোহেল রানা আদালতে সাংবাদিকদের কাছে দাবি করেন, রামিসা কাণ্ডের মাস্টারমাইন্ড ছিল ডলার। ডলারের কথায় রামিসার সাথে এসব কাজ করেছে সোহেল রানা। সোহেল বলেন, ডলার তাকে বলেছিল রামিসাকে এনে দিতে, বিনিময়ে তাকে 2 লক্ষ টাকা দিবে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ভূঁইয়া বলেছেন, তদন্ত চলাকালে ডলারের বিষয়ে তথ্য পাওয়া গেলেও তার প্রমাণ মেলেনি। ডিজিটাল তদন্তেও তার উপস্থিতি পাওয়া যায়নি, ফলে অভিযোগপত্রে তার নাম এখনো নেই। রামিসা কাণ্ডে মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার 2রা জুন সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। ভিউয়ার্স, ডলারকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। মিরপুরে বৃদ্ধার নির্মম মৃত্যু ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়। প্রতিষ্ঠিত সন্তানদের কেউই নিতেন না খোঁজ। নোংরা বদ্ধ ঘরে পচে পড়ে থাকে মরদেহ।
পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন। আলোচনায় উঠে আসছে রাজনৈতিক কোন্দল ইস্যু। রাঙামাটির রাজনীতিকদের চাপের মুখে পদত্যাগ, রয়েছে অভিযোগও। মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বাজেটে আসছে পুনরুদ্ধার রোডম্যাপ। বিনিয়োগে গতি ফেরাতে এমন উদ্যোগ সরকারের। কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ জোর, বাস্তবায়ন সক্ষমতা অধিক গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও একদিন। এরপরই সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়া অফিসের বার্তা। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রধান আসামি সোহেল রানা আদালতে বারবার ডলার নামের এক ব্যক্তির কথা বলার পর জন্ম নিয়েছে নতুন আলোচনা। সোহেলের মুখে উঠে আসা নামটির খোঁজ করতে গিয়ে জানা যায় পল্লবী এলাকাতেই বাড়ি এই ডলারের। যে ভাড়া বাসায় শিশু রামিসার উপর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে, সেই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তার বসবাস। স্থানীয়রা জানান ডলার মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। একই এলাকায় রিকশার গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেন আসামি সোহেল রানা। সে সূত্রেই তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। স্থানীয় বাসিন্দারা আরও জানান ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তাদের পরিবার অবস্থা সম্পন্ন। তাদের একটি বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতেই তিনি অটোরিকশা চালান। 5 ভাই ও 2 বোনের মধ্যে এই ডলার সবার ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় 19 বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হলে সোহেল রানা সাংবাদিকদের সামনে দাবি করে ধর্ষণ করছে ডলার, মারছেও ডলার, আমি শুধু লাশ গুম করতে চাইছি। এক পর্যায়ে সে আরো দাবি করে মেয়েটাকে এনে দিতে পারলে ডলার আমাকে 2 লাখ টাকা দেওয়ার কথা বলছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া বলেন তদন্ত চলাকালে ডলার নামের একজনের বিষয়ে তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। ডিজিটাল তদন্তেও ঘটনাস্থলে তার উপস্থিতির তথ্য পাওয়া যায়নি, ফলে অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রথমে কিছুই না বললেও আদালতে এসে হঠাৎ এই দাবি তোলাকে তদন্ত সংশ্লিষ্টরা বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হিসেবে দেখছেন। এক ছেলে যুগ্ম সচিব। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে হঠাৎই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনি প্রধানমন্ত্রী দপ্তরে জমা দেন পদত্যাগপত্র, যদিও পরে তা গ্রহণ করা হয়। তবে এদিকে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হচ্ছে তার পদত্যাগের পিছনে শুধু অসুস্থতার বিষয়ই নয়, বরং রয়েছে আরও কয়েকটি কারণ। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে মতভিন্নতা, 3 পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন, প্রশাসক নিয়োগ এবং রাঙামাটি বিএনপি অভ্যন্তরীণ রাজনীতি। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা এসব বিষয়ই তার পদত্যাগের পিছনে ভূমিকা রাখতে পারে। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটিতে তার সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। তাদের দাবি দীপেন দেওয়ান চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। তার মতে এই পদত্যাগ পাহাড়ি রাজনীতি ও বিএনপির জন্য ক্ষতিকর। অন্যদিকে দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হিসেবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্ব ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তুলে ধরেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী অমত প্রকাশ করে প্রথম আলোকে বলেন দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না এবং তার পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কেও কিছু জানেন না। এছাড়া কাউখালী উপজেলা বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি সাজামং মার্মা প্রথম আলোকে দাবি করেন দীপেন দেওয়ান দায়িত্ব পালনে সক্ষম ছিলেন। তার মতে চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে
বাংলাদেশে দীর্ঘ দেড় যুগের পুঞ্জীভূত সংকট আর টানাপোড়েনে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। এই ভঙ্গুর দশা থেকে উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল করতে আগামী অর্থ বছরের বাজেটে একটি বিশেষ পুনরুদ্ধার রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটে শুধু ঘাটতি পূরণের প্রথাগত হিসাবই নয়, বরং সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে স্থবির হয়ে পড়া বিনিয়োগের গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুত করা বাজেটের সারসংক্ষেপ অনুযায়ী নতুন অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটে 13টি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, আর্থিক খাত সংস্কার এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। সরকার পরিচালনার দায়িত্বে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বাজেটকে অর্থনীতির পুনর্গঠনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ঈদের ছুটির মধ্যেও তিনি বাজেট নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছেন। 9,38,000 কোটি টাকার এই মহা বাজেট আগামী 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, বাজেটের আকার বড় হলেই হবে না, বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার এবং আর্থিক খাত পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা শেষ পর্যন্ত কম বেশি হতে পারে। চলতি অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেটের তুলনায় এটি প্রায় 1,48,000 কোটি টাকা বেশি, যেখানে প্রায় 19% বৃদ্ধি পেয়েছে। অথচ চলতি অর্থ বছরেই সরকার রাজস্ব আহরণে বড় ঘাটতির মুখে পড়েছে। গত 10 মাসে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে সরকারি ব্যয় মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার উচ্চাভিলাষী বাজেট করতে যাচ্ছে, কিন্তু যখন রাজস্ব আহরণ দুর্বল এবং অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম থাকে, তখন বড় বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি দুর্নীতি দূর করা এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব না হলে সংকট আরও বাড়বে। নতুন সরকারকে এসব বিষয়েও মনোযোগী হতে হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী 3 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে 4 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। সোমবার রাত 9:30টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 4 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী 3 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 26 থেকে 50% এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 1 থেকে 25% এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জুন থেকে পরবর্তী 48 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 50 থেকে 75% এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 25 থেকে 50% এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া 5 জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের 50 থেকে 75% এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 25 থেকে 50% এলাকায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামিসার ঘটনায় তার আইনজীবী এক সময় জামিন চেয়ে বসবে, আপনার কি বিশ্বাস হয়? জামিন চাওয়ার মতো সে জামিনটা চেয়ে বসবে। আপনারা জানেন যে তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া যায় নাই, রাষ্ট্র থেকে তাকে আইনজীবী দেওয়া হয়েছে। সেই আইনজীবীর কথাবার্তা শুনলে ভাই আমার মাথা ঘুরে যায়। আজকে আপনারা দেখেছেন ঘটনার মোড় ঘুরানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ বা বিভিন্ন তথ্য মাধ্যমে জানা যাচ্ছে যে আসলে তাকে এই কয়দিন যে সময় দিচ্ছেন না, প্রথমে যখন তাকে ধরা হয়, তার যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়, তখন সে সব কিছু স্বীকার করে। এখন এই কয়দিন এই যে ঈদের ছুটি পড়ে তার মাথার ভিতরে অনেক কিছু ঘোরা শুরু করেছে। সে চিন্তা করেছে যে সে কিভাবে এই বিচার প্রক্রিয়া অনেক লম্বা করা যায় এবং দীর্ঘদিন জেল হাজতে থাকতে পারে, কারণ আবার বাংলাদেশে তো এক্সট্রা ফাইলের পর ফাইল পড়ে থাকার ব্যবস্থা আছেই। ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে ওনার উকিল হয়তো ওনাকে এই বুদ্ধিটা শিখাই দিছে যে আরও একজনের নাম সম্পৃক্ত করো, যেটা সাংবাদিকদের সামনে চিল্লায় বলো। অনেকে আবার বলতেছে যে এখানে কারাগারে যাদের সাথে ছিল সেখানে তো কুবুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, তারা তাদেরকে এভাবে ডলার নামের একজন ব্যক্তির কথা
উল্লেখ করতে বলেছে, যাতে এই বিচারিক প্রক্রিয়াটা অনেকটা দীর্ঘ সময় লেগে যায়। এখানে আরও একটা বিষয় উঠে এসেছে, ডিএনএ টেস্টের রিপোর্টে আসলে কি আছে। সোহেল আজকে চিল্লায় বলতেছিল যে আমার কোনো ডিএনএ টেস্টের জন্য কোনো নমুনা নেয় নাই। কিছু কিছু জায়গায় এমন কথাও ভেসে বেড়াচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে সে তার এমন অবস্থা করেছে, সে তার নিজের খায়েশ মেটানোর পরে, আমি সেটার বর্ণনা করতে পারবো না, জাস্ট ভালো শব্দগুলো আমি দিয়ে বর্ণনা করছি, সেখানে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে যাতে কোনো ধরনের নমুনা না থাকে, টেস্ট করে ম্যাচিং করার মতো। কল্পনা করেন তার চিন্তা ভাবনা কোন লেভেলের, কল্পনা করেন। দ্বিতীয় কথায় আসি, যে আপনারা বলতেছিলেন যে মানে ও বলতেছিল যে ডলার নামের একজন ব্যক্তি তাকে 2 লক্ষ টাকা দিয়েছে রামিসাকে নিয়ে আসার জন্য। সে কিছুই করে নাই, সে অলরেডি নিজেকে নির্দোষ দাবি করছে। তার আগে একটা ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করছি। আজকে যখন এজলাসে তোলা হয়, তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি নিজেকে দোষী মনে করেন কি না, এমন টাইপের কথা। তো সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলতেছিল যে তুমি বলো আমি কি দোষী, আমি কি যুক্ত আছি। তখন সোহেল আদালতে দাঁড়ায় নাকি বলছে যে আমার স্ত্রী কোনো দোষ নাই, সে এই জায়গায় যুক্ত না। বাহ, খালি পালাইতে সাহায্য করছে, দরজা আটকায় রাখতে সাহায্য করছে। ভাই ডিম থেরাপি কি কম হয়ে গেছে যে আসল ঘটনা এখনো বের করা যাইতেছে না? এই তাল বাহানা করার জন্য সুযোগ করে দিয়েছেন আপনারা, তাল বাহানা করার জন্য। ঠিক আছে দর্শক শ্রোতা, এমনকি সে নিজেকেও কিছু কিছু জায়গায় দেখলাম যে নির্দোষ দাবি করতেছে যে আমি তো তেমন কিছুই করি নাই, আমি জাস্ট এটা গুম করতে সাহায্য করেছি বা করেছি, যা করার ডলার করেছে, ডলার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তার খায়েশ মিটাইছে, আমি কিছুই করি না, আমি জাস্ট এইটা গুম করতে সাহায্য করেছি। কথা কোন লেভেলে চলে গেছে দেখেন। এখন এই যে ফাঁক ফোকর তৈরি হইল, এটার জন্য ভাই সকল সাক্ষীকে হয়তো বা ডাকা হবে। এখন দেখেন ওই যে জানলা দিয়ে যে তারা বের হয়ে গেল লাস্ট স্টেপে, সেই জানলা দিয়ে কয়জন বের হয়ে গেছে? আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখছিলেন যে প্রতিবেশীরা বা যারা দেখেছে তারা সাক্ষ্য দিয়েছে যে একজনই জানলা দিয়ে বের হয়েছে। ডলার নামের ব্যক্তি কি আসলেও আছে? খুবই প্রভাবশালী হবে নাকি আসলে তারই কোনো সহকর্মী বা এই ক্যাটাগরির মানুষের কথা সে বলতেছে? মানে এই বিষয়টা কি আমলে নেওয়া হবে নাকি হবে না? নাকি সে আসলে এতটাই চতুর হয়ে গেছে, সে তো জানে যে তার স্থান নাই বাংলাদেশে। তার সর্বোচ্চ সাজা ব্যাপারে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে, কারাগারে তো সকল নিউজ চলে যায় ভাই, টেলিভিশন সব কিছুই যায়। সে তো সর্বোচ্চ চেষ্টা করবেই। বাংলাদেশে এমনিতেই ভাই বিচারিক প্রক্রিয়া দীর্ঘ সময় লেগে যায়। আমি বারবার ভিডিওতে বলতেছিলাম ভাই এটার বিচারিক প্রক্রিয়া আমরা দেখে যেতে পারবো কিনা বিশ্বাস হচ্ছে না। আগের অনেক ঘটনা আছে, সেগুলোর একটা কার্যকর করে দেখান, তবে বাংলাদেশের মানুষজন বিশ্বাস হবে। ভালো থাকবেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে নতুন নাম এখানে যুক্ত করা মানে তার উদ্দেশ্য কি? আসলে কি তার সাথে অন্যজন আছে নাকি আসলে সেটা বিচারিক প্রক্রিয়া একটা দীর্ঘ টাইম যাতে লাগে এটার জন্য করতে? আজকে রামিসা হত্যা মামলার মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন। উন্মুক্ত ট্রাইব্যুনালে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার অদ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন।
অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথাযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। আমাদের সকল সাক্ষী উপস্থাপন করা হয়েছে, একজন নয় 2জন সাক্ষীর সাক্ষ্য আমরা মনে করেছি প্রসিকিউশন পক্ষে যে তেমন প্রয়োজনীয় না। একজন হলো ইএস, অর্থাৎ আসামির গ্রামের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য তার এলাকার একজন যে এসআই বা এএসআই দিয়ে তার ঠিকানা যাচাই করার জন্য যে ইএস বা এনকোয়ারি স্লিপ বার্তা পাঠানো হয় সেই একজন সাক্ষী। আরেকজন হলো এই মামলার যিনি রেকর্ডিং অফিসার অর্থাৎ যিনি এই মামলাটা শুধুমাত্র বিপি ফর্ম 27 রেকর্ড করেছেন, করে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের জন্য হাওলা করেছেন। এই 2জনকে রেকর্ডের বহির্ভূত কোনো তথ্য বা স্টেটমেন্ট আদালতের প্রসিডিংয়ে গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে আমি এও বলেছিলাম এবং আজকে সেই কথায় আবার পুনরায় উচ্চারণ করছি, অনেক ক্ষেত্রে প্রফেশনাল আসামি বা ক্রিমিনালগণ সাধারণত অপরাধের ঘটনা ঘটিয়ে ভিন্ন দিকে তদন্ত এবং বিচার প্রক্রিয়া ডাইভার্সন করার জন্য ভিন্ন ভিন্ন কথা বলিতে থাকেন। সেগুলো আমাদের যেহেতু রেকর্ডের বহির্ভূত, সেগুলো এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় বিবেচনাযোগ্য নহে। 1882 সালে মুলুক চাঁদ চৌকিদারের মেয়ের, সেই মেয়েটিও ছিল 9 বছরের একটি শিশুকন্যা, তার হত্যাকাণ্ডের সেই বিচারটি মাত্র একদিনে অর্থাৎ 16ই মে 1822 সালে নদিয়া জেলার দায়রা আদালত, তৎকালীন দায়রা আদালত সম্পন্ন করেছিলেন। তাহলে আর আমাদের আইনে বলা আছে যে একটানা চলিবে, সেই অর্থে আমরা আজকে উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নিকট আবেদন করি আগামীকাল 342-র জন্য ডেট নির্ধারণের জন্য, এবং আদালত তাই করেছেন এবং ইহা আইনের অধীন যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের স্বার্থে। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। তাই এখানে যেহেতু 1 নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে, সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরো একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। জোরপূর্বক ধর্ষণ এবং হত্যা এই ঘটনায় যে আজকে যে বিচার চলছে, এই বিচারের মাধ্যমে বা এই বিচারের পরবর্তীতে রায় এবং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে এবং এই ধরনের নৃশংস ঘটনার আমরা সর্বোচ্চ জাতি এবং সারা দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি চাচ্ছে এবং সরকারও আন্তরিকভাবে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং চাচ্ছে এবং দৃষ্টান্তমূলক সরকারও মামলার এই ঘটনার শাস্তি চাচ্ছে। তো আমাদের বক্তব্য হবে যে এই আদালতের যে আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার আলোকে বা এর মাধ্যমে এই মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেভাবে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে এবং বিচারের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করা হচ্ছে। তা আমরা আশা করছি যে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি বার্তা যাবে, যারা এই ধরনের নৃশংস ঘটনা করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে জনগণ এবং রাষ্ট্র এবং সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে
সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। বিচার তো চলছে, আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বিষয়ে আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে, খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে, অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না, সম্ভবত এক বাচ্চা, এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই, সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে উদযাপন, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মত সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে, এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কতটুকু কিরকম যেরকম ইসলামী ব্যাংকের একটা ঘটনা, ও আচ্ছা, এটা তো একের পর এক ঘটনা ঘটাইতেছে। আপনি রামিসা হত্যার পরে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক, মানে হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেফতার। শাস্তি চেয়েছে তার পরিবার। আগামীকাল আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামিরা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মঙ্গলবার সকাল 10:30 পুলিশের কড়া পাহারায় আদালতের গারদঘর থেকে এজলাসে আনা হয় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বেলা 11:15টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় বহুল আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনেই আদালতে আসেন রামিসার বাবা, মা ও বোন সহ পরিবারের সদস্যরা। আদালতে দাঁড়িয়ে মেয়ে রামিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা আব্দুল হান্নান মোল্লা। আমি আদালতের কাছে প্রত্যাশা করি, আমি আমার মাসুম বাচ্চাদের নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা ন্যায় এবং সুষ্ঠু বিচার, এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। মামলায় মোট 17 জন সাক্ষীর মধ্যে প্রথম দিনেই 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। তাদের সাক্ষ্যে রামিসা হত্যার 2 আসামি সোহেল রানা ও স্বপ্নার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে, এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। মামলা চলাকালে আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার দাবিও আদালতে তোলেন তিনি। গতকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন এবং যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম।
বুধবার আসামিদের আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য করা আছে বলেও জানান আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আজকে এই মামলায় 16 জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। 16 জন সাক্ষী সাক্ষ্য সম্মত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 29 কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির বাধ্যবাধকতাও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অনুষ্ঠিত হয়েছে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দিনভর সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে ঘটনার ভয়াবহ ও লোমহর্ষক বর্ণনা। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আরও শক্তিশালী হয়েছে। আদালতে নিহত শিশু রামিসার বাবা, মা ও বড় বোন রাইসা আক্তার সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী জবানবন্দি দেন। আদালতে উপস্থিত ছিলেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। সাক্ষ্য দিতে গিয়ে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, ঘটনার দিন তিনি সকালে বাসা থেকে বের হওয়ার পর খবর পেয়ে ফিরে আসেন। পরে বাসায় গিয়ে তিনি ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন। তার ভাষায়, আসামিদের ফ্ল্যাটে গিয়ে তিনি মেয়ের নিথর দেহের ভয়াবহ অবস্থার কথা জানতে পারেন এবং ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। একইভাবে রামিসার মা পারভিন আক্তার কান্না জড়িত কণ্ঠে আদালতে জানান, তিনি রান্নাঘরে থাকা অবস্থায় মেয়েকে হারান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ফ্ল্যাটের সামনে মেয়ের জুতা দেখতে পান এবং ভেতরে ঢুকতে না পেরে চিৎকার শুরু করেন। তিনি সরাসরি আসামি সোহেল রানাকে ধর্ষণ ও হত্যার জন্য দায়ী করেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে সহযোগী হিসেবে উল্লেখ করেন। আদালতে সাক্ষ্য দেন শিশু রাইসা আক্তারও, যাকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জবানবন্দি দেওয়ার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায়, শিশুটির নিরাপত্তা বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান তুলু বলেন, সাক্ষ্য, আলামত ও জেরায় আসামিদের সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে এসেছে, যা অভিযোগকে আরও শক্তিশালী করছে। এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স, সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। মামলার সাক্ষ্য প্রমাণে 2 আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকি উপস্থিত সাক্ষীদের উপস্থাপন করা হবে এবং তাদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করা হবে ইনশাল্লাহ। অন্যদিকে আসামির পক্ষ দাবি করেছে কিছু সাক্ষ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত, তবে রাষ্ট্রপক্ষ সেই অভিযোগ নাকচ করেছে। মামলায় মোট 17 জন সাক্ষীর মধ্যে আজ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী দিনে বাকি সাক্ষ্য গ্রহণ ও পরবর্তী কার্যক্রমের দিন নির্ধারণ করবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।